গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। তো উড়ান পাঠশালায় তোমাদের দুর্দান্ত অফার রয়েছে, কারণ তোমাদের কাছে রয়েছে উড়ান সবসময় সঙ্গে এবং সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা উড়ানের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, যার কাছে নেই অলরেডি এখনো পর্যন্ত ডাউনলোড করে নিলে সেখানে তোমরা সমস্ত বিষয়টা সেখানে পেয়ে যাচ্ছ। এখন রয়েছে এসএলএসটি, এর সাথে সাথে রয়েছে তোমার কম্পিটিটিভ আসছে সামনে, তারপরে একাডেমিক কোর্স আসছে। তো সঙ্গে থেকো, যে কোনো প্রয়োজনে তোমাদের পড়াশোনা রিলেটেড যে কোনো প্রয়োজনে কিন্তু উড়ান তোমাদের সাথে আছে। এবং আমরা যে স্কুল সার্ভিস ক্লাসগুলো কন্টিনিউ করছি, এর আগের ক্লাসটা তোমরা দেখেছো, আমরা সমাজ স্টার্ট করেছি, কারকের পর সমাজ স্টার্ট করেছি, এবং সেখানে সমাসের আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে বেসিক পার্টটা করার পর আমরা অব্যয়ী ভাবটা কিন্তু শেষ করেছিলাম। তো সঙ্গে থাকো, অব্যয়ী ভাবের পরে যেটা রয়েছে আমরা সেখান থেকে আজকে কন্টিনিউ করব। প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে। যদি আগের ক্লাস বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, তোমাদের কিন্তু সমস্ত রকম ব্যবস্থাই রয়েছে জানানোর জন্য। তো চলো আজকে আমরা শুরু করি উড়ানের সাথে সংস্কৃত এসএলএসটি সমাস শুরু করি। দেখো, আমরা অব্যয়ীভাব সমাসের পরে যেটা রয়েছে তৎপুরুষ সমাস। আমি আরেকবার একটু বলে দিই, অব্যয়ীভাব সমাস হচ্ছে পূর্ব পদার্থ প্রধান অব্যয়ীভাব, পরপদের অর্থ তৎপুরুষ, উভয় পদের অর্থ দ্বন্দ্ব, এবং অন্য পদের অর্থ সেটা হচ্ছে বহুব্রীজানি। এবং তার সাথে তৎপুরুষের দুটো ভাগ আছে, একটা হচ্ছে কর্মধারা এবং একটা দ্বিগু, আমরা এটা জেনেছিলাম আগের দিন। তো সেক্ষেত্রে আমরা অব্যয়ীভাব সমাসটা করেছিলাম এবং আজকে আমরা তৎপুরুষ সমাসটা দেখার চেষ্টা করব। একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। তো দেখো, তৎপুরুষ সমাস কাকে বলে? আমরা যেটা বলেছিলাম, তৎপুরুষ সমাস হচ্ছে উত্তর পদার্থ প্রধান তৎপুরুষ। উত্তর পদের অর্থ যদি প্রধান হয় তাকে বলবো আমরা তৎপুরুষ সমাস। তো দেখো, এখানে উত্তর পদ প্রধান, উত্তর পদার্থ প্রধান ও তৎপুরুষ। তাহলে হলো, যে সমাসের পরপদের অর্থ প্রধান তাকে তৎপুরুষ সমাস বলে, এটা আমরা দেখেছি আগেও। এবং উদাহরণে বলতে পারি বৃক্ষপতিত। দেখো, বৃক্ষাত পতিত, এই যে বৃক্ষাত পতিত হয়েছে, এখানে মূল শব্দ কিন্তু এখানে পতিত, যে পড়ে গেল সেই প্রধান। আরে পতিত পতিত, পড়ে গেছে পড়ে গেছে, কোথা থেকে পড়ে গেছে? খাট থেকে পড়ে গেছে, গাছ থেকে পড়ে গেছে, বাড়ির ছাদ থেকে পড়ে গেছে? না, সে পড়ে গেছে, এটা প্রধান। এবার তারপরে বলছে কোথা থেকে পড়ে গেছে, না বাড়ির ছাদ থেকেও নয়, খাট থেকেও নয়, গাছ থেকে পড়ে গেছে। তার মানে এখানে মূল শব্দটা হচ্ছে প্রধান হচ্ছে পতিত। কোথা থেকে পড়ে গেছে? না বৃক্ষ থেকে পড়ে গেছে। তাহলে বৃক্ষটা হচ্ছে এখানে পঞ্চমী বিভক্তি হয়েছে। তাহলে হলো, তাহলে বৃক্ষাত পতিত, বৃক্ষ পতিত, এটা হচ্ছে আমাদের তৎপুরুষ সমাস, পরপদের অর্থ প্রধান। এবার বলছে যে বিভক্তি অনুসারে, যেমন আমরা এখানে আরেকটা উদাহরণ দিতে পারি, রাজপুত্র, আমরা আগের দিনই দিয়েছিলাম, রাজপুত্র, রাজ্ঞ পুত্র, রাজ্ঞ পুত্র, রাজপুত্র। বিভক্তি অনুসারে তৎপুরুষ সমাসের 6টি ভাগ। বিভক্তি অনুসারে তৎপুরুষ সমাসের 6টি ভাগ, পূর্ব পদের বিভক্তি অনুসারে এগুলির নামকরণ করা হয়ে থাকে। তাহলে কি বলছে, এই যে আমরা তৎপুরুষ সমাসটা করছি, সেই তৎপুরুষ সমাসের বিভক্তি অনুসারে কিছু ভাগ আছে, কিছু আছে অন্যান্য ভাগ রয়েছে। তো বিভক্তি অনুসারে ভাগটা কিরকম? আমরা জানি কি কি বিভক্তি আছে। কারক বিভক্তিতে আমরা দেখেছি প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই 7টা বিভক্তি রয়েছে। কিন্তু তৎপুরুষ সমাসের ক্ষেত্রে প্রথমা বিভক্তিতে তৎপুরুষ সমাস হয় না, আমাদের দ্বিতীয় থেকে সপ্তম অব্দি এই 6টা ভাগ রয়েছে। তার মানে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ এবং সপ্তমী তৎপুরুষ, এই 7টা ভাগ আমরা আজকে এখন দেখব। তো দেখো, ফার্স্ট হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ। তো দ্বিতীয়া তৎপুরুষ কি বলছে, যে তৎপুরুষ সমাসের পূর্বপদ দ্বিতীয় বিভক্তি যুক্ত হবে তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে। অথবা আমি এটা বলতে পারি যে সমাসের পরপদের অর্থ প্রধান, তাহলে পরপদ প্রধান মানে তৎপুরুষ, এবং পূর্বপদটা দ্বিতীয়া বিভক্তি যুক্ত তাকে বলা হবে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তাহলে বললাম যে তৎপুরুষ সমাসের পূর্বপদ দ্বিতীয়া বিভক্তি যুক্ত তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে। তাহলে পরপদ প্রধান এবং পূর্বপদ দ্বিতীয়া বিভক্তি যুক্ত কিভাবে হচ্ছে? দেখো, কৃষ্ণশ্রিত, আমরা বলছি কৃষ্ণশ্রিত। আচ্ছা, এই কৃষ্ণশ্রিত মানে কি? যে কৃষ্ণ আমাকে আশ্রয় করেছে? না, আমাকে কৃষ্ণ আশ্রয় করতে পারে না বা করেন না, আমরা কৃষ্ণকে আশ্রয় করি। ধরো বৃক্ষশ্রিত বললাম, তাহলে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো, তাহলে আমরা কি করব? গাছ কি আমাদেরকে ডেকে বলে তুই দাঁড়া ওখানে, আমি তোর মাথার উপরে গিয়ে শেড দিচ্ছি? না, আমরা একটা গাছকে গিয়ে আশ্রয় করে থাকি। তার মানে আমরা গাছকে আশ্রয় করছি, আমরা কৃষ্ণকে আশ্রয় করছি। তাহলে এটার ব্যাসবাক্য কি হবে? কৃষ্ণশ্রিত, কৃষ্ণম আশ্রিত, কৃষ্ণম আশ্রিত, কৃষ্ণাশ্রিত। ঠিক আছে,
তাহলে কৃষ্ণশ্রিত হচ্ছে কৃষ্ণম আশ্রিত, কৃষ্ণকে যে আশ্রয় করেছে সে হচ্ছে কৃষ্ণাশ্রিত। তাহলে আশ্রয় করাটাই এখানে প্রধান, কিন্তু যে আশ্রিত, কার আশ্রিত, মায়ের আশ্রিত, গাছের আশ্রিত, কৃষ্ণের আশ্রিত, ভগবানের আশ্রিত, সেটা পরের ব্যাপার, কিন্তু সে আগে আশ্রিত। তাহলে পরপদ প্রধান এবং পূর্বপদটা হচ্ছে দুইয়ের এক, মানে দ্বিতীয়ার এক বচন। ঠিক আছে, দুইয়ের এক দ্বিতীয়ার এক বচন, সেই জন্য এটাকে বলা হয় দ্বিতীয়া তৎপুরুষ সমাস। নেক্সট, সুখম আপন্ন। সুখম আপন্ন, দেখো সুখম আপন্ন একই রকম ভাবে আমরা এটাকে করতে পারি। সুখম আপন্ন, এটা কি হবে? সুখাপন্ন, এটা মটা হবে না, সুখাপন্ন। তাহলে এটা সুখাপন্ন, তার মানে আমরা সুখকে আশ্রয় করে বাঁচি, তাই না, বা দুঃখকে আশ্রয় করে বাঁচি। গৃহগত, দেখো গৃহগত মানে গৃহে চলে গেল, তাহলে হিসেব মতো গৃহে সপ্তমী গত, এটা হওয়া উচিত। কিন্তু ওই যে গত্যর্থ কর্মণি দ্বিতীয় চতুর্থ চেষ্টা মনোধ্বনি, গমনার্থক ধাতু থাকলে কি হয়, গৃহেতে সপ্তমী বিভক্তি হবে না, এটা হয়ে যাবে দ্বিতীয় বিভক্তি, সেই জন্য এটা হয়ে গেল গৃহঙ্গত। ঠিক আছে, দেখো গতটা এখানে প্রধান, চলে গেছে এটা প্রধান, কোথায় গেছে, গৃহে বা ঘরে গেছে, তাহলে ঘরটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি, তার মানে এটাকে, এই সবকটাকে আমরা বলতে পারি দ্বিতীয়া তৎপুরুষ। কি বলবো? দ্বিতীয়া তৎপুরুষ। তাহলে বোঝা গেছে পূর্বপদ দ্বিতীয় বিভক্তি যুক্ত এবং পরপদের অর্থ প্রধান হলে তাকে আমরা বলবো দ্বিতীয়া তৎপুরুষ সমাস। চলে আসবো নেক্সট, তৃতীয়া তৎপুরুষ। একইভাবে যে তৎপুরুষ সমাসের পূর্বপদ তৃতীয়া বিভক্তি যুক্ত এবং তাকে বলা হবে তৃতীয় তৎপুরুষ সমাস, অথবা যে সমাসের পরপদ প্রধান এবং পূর্বপদটা তৃতীয়া বিভক্তি যুক্ত তাকে বলা হবে তৃতীয়া তৎপুরুষ সমাস। উদাহরণ, রোগাক্রান্ত, স্বরবিদ্ধ রোগাক্রান্ত দুটোই হবে। তাহলে রোগাক্রান্ত, দেখো রোগের দ্বারা আক্রান্ত, আমরা যখন কোথাও নাম লেখাই, ডাক্তারের কাছে, জেনারেল ফিজিশিয়ানের কাছে নাম লেখাই, তখন কিন্তু রোগ লিখি না, আমরা জাস্ট নামটা লিখি। ডাক্তারবাবু দেখে দেখেন যে এতগুলো আমার পেশেন্ট বা রোগাক্রান্ত মানুষ রয়েছে, তারপরে এবার দেখার পর দেখবে যে সে হাতে অসুবিধে বা কারোর মাথায় অসুবিধা, পেটে অসুবিধে, কিন্তু সবাই আক্রান্ত, তার মানে মূল বিষয়টা হচ্ছে সে আক্রান্ত, কিসের দ্বারা সেটা পরে টেস্ট করব। তার মানে রোগাক্রান্ত, এটা কি হবে, রোগেন আক্রান্ত, রোগেন, এক মিনিট, রোগেন আক্রান্ত, রোগেন আক্রান্ত, তার মানে রোগের দ্বারা আক্রান্ত। তাহলে এই যে রোগেন আক্রান্ত, রোগের দ্বারা আক্রান্ত, কি হচ্ছে, রোগের দ্বারা আক্রান্ত হয়েছে, তার মানে এই আক্রান্তটা প্রধান এবং এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ বা তৃতীয় বিভক্তি রয়েছে, তার মানে এটাকে বলা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। স্বরবিদ্ধ মানে বানবিদ্ধ, তাহলে আমরা বলতে পারি স্বরেন বিদ্ধ, মানে স্বরের দ্বারা বিদ্ধ হয়েছে, স্বরের দ্বারা বিদ্ধ হয়েছে। ঠিক আছে, স্বরেন বিদ্ধ। তাহলে এটা দেখো তৃতীয় বিভক্তি যুক্ত এবং এটা প্রধান, তাহলে দুটোর ক্ষেত্রেই কিন্তু তৃতীয়া তৎপুরুষ সমাস, তৃতীয়া তৎপুরুষ সমাস। নেক্সট, চতুর্থী তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসের পূর্বপদ চতুর্থী বিভক্তি যুক্ত তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। যে তৎপুরুষ সমাসের পূর্বপদ চতুর্থী বিভক্তি যুক্ত তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলা হয়। ঠিক আছে, একই রকম ভাবে আমরা দেখি যে সমাসের পরপদের অর্থ প্রধান এবং পূর্বপদটা চতুর্থী বিভক্তি যুক্ত তাকে বলা হবে চতুর্থী তৎপুরুষ সমাস। এইবার অন্যান্যগুলোর মতোই কিন্তু চতুর্থ তৎপুরুষ হবে না, একটু ডিফারেন্স আছে, এটার ক্ষেত্রে একটু স্পেশাল নিয়ম আছে। বলছে যে চতুর্থী তৎপুরুষের উদাহরণ কি কি বলছে, জুপায় দারু, কুণ্ডলায় হিরণ্যম, অশ্বস্য ঘাস, এই তিনটে উদাহরণ দেওয়া হয়েছে এখানে। দেখো এখানে যে কোনো উদাহরণই কিন্তু চতুর্থী তৎপুরুষের উদাহরণ হিসেবে আসতে পারে না, পূর্বপদ চতুর্থী বিভক্তি হলেও। তাহলে পূর্বপদ চতুর্থী বিভক্তি হলেই যে চতুর্থী তৎপুরুষ সমাস হবে এরকমটা নয়। কি হবে তাহলে, পূর্বপদ চতুর্থী বিভক্তি হবে কিন্তু সেখানে একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে প্রকৃতি বিকৃতি ভাব। দেখো আমি লিখছি, প্রকৃতি বিকৃতি ভাব। প্রকৃতি বিকৃতি ভাব থাকলে তবেই সেখানে চতুর্থী তৎপুরুষ সমাস হতে পারে। তাহলে কি এই প্রকৃতি বিকৃতি, দেখো প্রকৃতি আর বিকৃতি, প্রকৃতি মানে মূল বিষয়, বিকৃতি মানে যার বিকার হয়েছে।
ধরো আমি বললাম জুপায় দাড়ি দারু, তোমরা কি জানো জুপ আর দারু মানে কি? জুপ মানে হচ্ছে হাড়ি কাঠ, দারু মানে কাঠ। আমরা একটা কাঠ নিয়ে একজন ছুতরের কাছে গেলাম বা কাঠের মিস্ত্রির কাছে গেলাম, গিয়ে বললাম যে আমাকে একটা জুপো কাঠ বানিয়ে দিন। জুপো কাঠ মানে হচ্ছে বলির কাঠ, ঠিক আছে, বলি দেয় যে সেরকম জুপো কাঠ, জুপো বলা হয় এটাকে। তাহলে জুপো কাঠ বানিয়ে দিন। সে কি করবে, এইটাকে কেটে এখান থেকে বাদ দিয়ে দিয়ে একটা জুপো কাঠ তৈরি করবে। তার মানে মূল বিষয়টা কিন্তু একই রয়েছে, এটাও কাঠ ছিল, এটাও কাঠ, তার মানে প্রকৃতি কিন্তু একই রয়েছে, শুধু বিকৃতি হয়ে গেছে, প্রকৃতির বিকৃতি হয়ে গেছে। মেটেরিয়াল কিন্তু একই রয়েছে, এটাও কাঠ এটাও কাঠ, শুধুমাত্র বিকার হয়েছে বা আকারটা চেঞ্জ হয়েছে। তাহলে এটাকেই বলছে প্রকৃতি বিকৃতি ভাব। একই রকম কুণ্ডলয় হিরণ্যম, কুণ্ডল মানে হচ্ছে কানের দুল আর হিরণ্যম মানে হচ্ছে সোনা। তাহলে আমি একটা কানের দুল বানাবো, আমি এক টুকরো সোনা নিয়ে গিয়ে বললাম যে এই সোনাটাকে দিয়ে না আমাকে একটা কানের দুল বানিয়ে দিন। তাহলে এটাকেই তো পিটিয়ে পাটিয়ে রিং করে তারপরে এরকম শেপ আনবে। তার মানে মূল জিনিসটা কিন্তু চেঞ্জ হলো না, প্রকৃতি থেকে গেল। আর বিকৃতি কি হলো, কানের দুল হলো, বিকার হলো কানের দুল। তাহলে এই হচ্ছে প্রকৃতি বিকৃতি ভাব। এইরকম প্রকৃতি বিকৃতি ভাব থাকলে তবে সেখানে চতুর্থী তৎপুরুষ হবে, নচেত নয়। তাহলে দেখো জুপায় দারু, জুপের নিমিত্ত দারু চতুর্থী বিভক্তি হয়েছে, এবং জুপ মানে হচ্ছে হাড়ি কাঠ, দারু মানে কাঠ, মানে জুপের নিমিত্ত কাঠ। তাহলে এটা হচ্ছে প্রকৃতি বিকৃতি ভাব হয়েছে। কুণ্ডলায় হিরণ্যম মানে কানের দুলের জন্য সোনা, তার মানে এখানেও সেই প্রকৃতি বিকৃতি ভাব কিন্তু হয়েছে, ঠিক আছে। তার মানে দুটোর জায়গাতেই আমরা কি করব, চতুর্থী তৎপুরুষ সমাস হয়েছে। নেক্সট হচ্ছে অশ্বস্য ঘাসও। এই যে অশ্বস্য ঘাসও, এটাকে কিন্তু আমরা অশ্বায় ঘাসও বলতে পারি না, এটাকে কিন্তু আমরা মানে ঘোড়ার জন্য ঘাস হচ্ছে ঠিকই, অশ্বায় ঘাসও এটা কিন্তু আমরা বলতে পারি না। কেন পারি না জানো তো? কারণ অশ্ব আলাদা আর ঘোড়া আলাদা, কিন্তু তার মানে এখানে প্রকৃতি বিকৃতি ভাব হয়নি, কিন্তু এখানে প্রকৃতি বিকৃতি ভাব হয়েছে। যেটা বললাম যে যেটাই জুপোকাঠ সেটাই হচ্ছে কাঠ, তার মানে আবার যেটাই সোনা সেটাই হচ্ছে কানের দুল, মানে সোনাটার যা শেপটা চেঞ্জ করলো, সোনাটাকে চেঞ্জ করেনি। তার মানে সোনা যেটা, সোনার টুকরোটাও সেই সোনা, আবার কানের দুলটাও সোনা, জাস্ট আকারটা পরিবর্তন করেছে। তাহলে প্রকৃতি থেকে বিকৃতি। আর অশ্বায় ঘাসও কিন্তু এখানে অশ্ব একটা আলাদা বস্তু, ঘাসও একটা আলাদা বস্তু, সেই জন্য এটা অশ্বায় ঘাসও হয় না, এটার ব্যাসবাক্য হবে ঘোড়ার ঘাস। তার মানে অশ্বস্য ঘাস, অশ্বস্য ঘাসও এই হচ্ছে ঘোড়ার ঘাস, ঠিক আছে। তাহলে এটা ষষ্ঠী তৎপুরুষে চলে গেল, এটা কিন্তু চতুর্থী তৎপুরুষে হলো না। মাথায় রাখবে তাহলে কি বললাম, জন্য থাকলেই সবসময় চতুর্থী তৎপুরুষ করা যাবে না, যদি সেখানে প্রকৃতি বিকৃতি ভাব থাকে, নর্মালি সাধারণত প্রকৃতি বিকৃতি ভাব থাকে, তাহলে আমরা সেখানে কি করতে পারি, চতুর্থী তৎপুরুষ করতে পারি, নচেত করব না, ঠিক আছে। চলো নেক্সট, এই প্রকৃতি বিকৃতি ভাবটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। পঞ্চমী তৎপুরুষ, যে তৎপুরুষ সমাসের পূর্বপদ পঞ্চমী বিভক্তি যুক্ত তাকে বলা হয় পঞ্চমী তৎপুরুষ সমাস। যে তৎপুরুষ সমাসের পূর্বপদ পঞ্চমী বিভক্তি যুক্ত তাকে বলা হয় পঞ্চমী তৎপুরুষ সমাস। উদাহরণ কি বলছে, বৃক্ষপতিত। বৃক্ষপতিত মানে হচ্ছে বৃক্ষাত পতিত। দেখো বৃক্ষপতিত, বৃক্ষাত, বৃক্ষাত পতিত, তাই তো। তার মানে গাছ থেকে সে পড়ছে। তাহলে এই যে গাছ থেকে পড়ছে, এই যে বৃক্ষ পতিত হলো, তার মানে মূল শব্দ হচ্ছে পতিত, যেটা একটু আগে বলেছিলাম, সে পড়ে গেছে, এটাই হচ্ছে মূল। এবার সে কোথা থেকে পড়ছে, না গাছ থেকে পড়ছে বা খাট থেকে পড়ছে, সেটা আলাদা বিষয়। তার মানে যেখান থেকে পড়ছে পঞ্চমী বিভক্তিটা কিন্তু পূর্বে রয়েছে, এবং মূল শব্দ হচ্ছে পতিত, এবং তাহলে তৎপুরুষ সমাস, এবং পূর্বপদটা হচ্ছে 5-এর 1, তাহলে 5-এর 1, তাই এটা পঞ্চমী তৎপুরুষের উদাহরণ। আশা করি বুঝতে পারছো। বন্ধনমুক্ত, শাপমুক্ত, একই রকম বন্ধনাথ, বন্ধনাথ মুক্ত মানে বন্ধন হইতে সে মুক্ত। শাপমুক্ত, শাপাত মুক্ত, ঠিক আছে। তাহলে এইগুলো সবই কিন্তু এটা পঞ্চমী তৎপুরুষ, এটাও পঞ্চমী তৎপুরুষের উদাহরণ আমরা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা নেক্সট যাব আমরা ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাসে কি বলছে, যে তৎপুরুষ সমাসের পূর্বপদ ষষ্ঠী বিভক্তি যুক্ত তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে, এবং আমরা জানি যে ষষ্ঠী তৎপুরুষ সমাস সম্বন্ধে ইউজ হয়, সম্বন্ধে ষষ্ঠী হয়। তাহলে পূর্বপদটা সম্বন্ধ যুক্ত এবং পরপদ প্রধান। তাহলে দেখো মদ গৃহম,
এখানে মদ গৃহং মানে হচ্ছে আমার ঘর, তাহলে আমার ঘরটা হবে মদ গৃহংটাকে যদি ব্যাস বাক্য করি আমি, তাহলে হবে মম গৃহম। মম গৃহম মানে আমার ঘর, তাহলে পূর্ববর্তী ষষ্ঠী, তাই ষষ্ঠী তৎপুরুষ। ছাগো দুগ্ধম, দেখো মূল এই যে ছাগো দুগ্ধম হয়েছে না, আমরা জানি যে সমাসের পূর্বপদের বিভক্তিটা লোপ পায়, তাই তো? তাহলে পূর্বপদের বিভক্তি লোপ পেলে এখানে ছাগি আর দুগ্ধ, ছাগলের তো আর দুধ হয় না, ছাগি হয় মানে স্ত্রীলিঙ্গ, তাহলে ছাগি হচ্ছে নদী শব্দ, তাহলে নদী শব্দের ষষ্ঠীর এক বচন হচ্ছে নদ্যা, তাহলে এটা হবে ছাগ্যা, ছাগ্যা দুগ্ধম। তাহলে দুগ্ধটাই প্রধান, এই বাজার থেকে দুধ নিয়ে আয়, কিসের দুধ নিয়ে আসবো? গরুর দুধ, মোষের দুধ, ছাগলের দুধ, তাহলে এইটা হচ্ছে পরের ব্যাপার, তাহলে এইটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি, তাহলে সম্বন্ধ, তাই ষষ্ঠী আর দুগ্ধ তোমার কি সমাস না তৎপুরুষ সমাস, তাই এটাকে বলা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলে যাবো আমরা এবার সপ্তমী তৎপুরুষ সমাসে। দেখো সপ্তমী তৎপুরুষ সমাস, যে তৎপুরুষ সমাসের পূর্বপদ সপ্তমী বিভক্তিযুক্ত তাকে আমরা বলবো অ্যাজ ইউজুয়াল সপ্তমী তৎপুরুষ সমাস। যেমন শাস্ত্র প্রবীণ, ওই যে বিষয় বৈষয়িক অধিকরণ বলেছি, অধিকরণের সপ্তমী, তাহলে বিষয় বোঝালে সেটা অধিকরণ কারক হবে, তাহলে শাস্ত্র প্রবীণ এটার ব্যাসবাক্য কি হবে? ব্যাসবাক্য হবে শাস্ত্রেষু প্রধান, মানে শাস্ত্রে প্রধান, শাস্ত্রটা হচ্ছে 7-এর 3, মানে সে শাস্ত্রে প্রবীণ, শাস্ত্রেষু প্রবীণ, ঠিক আছে? শাস্ত্রেষু প্রবীণ মানে সে শাস্ত্রে প্রবীণ, তাহলে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। ন্যায় নিপুণ একই রকম, ন্যায়ে নিপুণ, তারপরে ন্যায় নিপুণ, এটা দেখো বৈষয়িক অধিকরণ 7-এর 1, তাহলে এটা হচ্ছে অধিকরণ মানে সপ্তমী তৎপুরুষ সমাস। নিপুণ এটা হচ্ছে প্রধান এবং পূর্ববর্তা সপ্তমী বিভক্তি যুক্ত, তাহলে এটা সপ্তমী তৎপুরুষ সমাস। এই গেল আমাদের বিভক্তিগত যে বিভাগগুলো রয়েছে, সেই বিভক্তিগত যে বিভাগ সেটা রয়েছে তৎপুরুষ সমাসে। নেক্সট এবার আসবো এই বিভক্তি ছাড়াও অন্যান্য অনেক তৎপুরুষ সমাস রয়েছে, সেগুলোকে আমরা একটু আলোচনা করব। দেখো প্রথমেই চলে যাই অন্যান্য তৎপুরুষ সমাসে। নং তৎপুরুষ, নং তৎপুরুষ কি বলছে? নং মানে আমরা জানি নাবাচক, সুবন্ত পদের সাথে নং পদের সমাস হলে তাকে নং তৎপুরুষ সমাস বলে। সুবন্ত পদের সাথে নং পদের সমাস হলে তাকে নং তৎপুরুষ সমাস বলে। নং তৎপুরুষ সমাস তাকে বলে। ন লোপ পেয়ে অ থাকে, কি থাকে? ন মানে দেখো ন মানেও না অমানেও না, ঠিক আছে? তাহলে ন লোপ পেয়ে গিয়ে অ থাকে। দেখবো এবার সুবন্ত পদ মানে কি বলতো? সুবন্ত মানে হচ্ছে শব্দ, তিঙন্ত মানে হচ্ছে ধাতু, তাহলে যে কোনো শব্দের সাথে যদি নং শব্দের সমাস হয় তাহলে তাকে নং তৎপুরুষ সমাস বলা হয়ে থাকে। যেমন ন ব্রাহ্মণ অব্রাহ্মণ, দেখো যে ব্রাহ্মণ নয় তাকে আমরা অব্রাহ্মণ বলি, তার মানে কি? অ মানে হচ্ছে এখানে না, তার মানে অটা নাকে ইন্ডিকেট করছে, তার মানে এটা নাবাচক হয়ে গেল, নেগেটিভ গেল, তাহলে নং তৎপুরুষ সমাসে অবশ্যই নেগেটিভ ইন্ডিকেশন হবে। তাহলে যে ব্রাহ্মণ নয়, ন ব্রাহ্মণ, নটা অ হয়ে গেল অব্রাহ্মণ। যেমন ধরো অনুদয়, তাহলে কি হবে? ন উদয়, তাহলে যেটা উদয় হয়নি। আমরা বলতে পারি অসুর, অসুর, তাহলে ন সুর, ন সুর, অসুর, তাহলে ন সুর অসুর, তার মানে যে সুর নয়, যে সুর নয় মানে যে দেবতা নয় সে অসুর। সুর মানে হচ্ছে এখানে দেবতা, যে সুর নয় সে হলো গিয়ে অসুর। বোঝা গেছে? তাহলে এই গেল আমাদের কি না নং তৎপুরুষ সমাস, এটা অন্যান্য তৎপুরুষের মধ্যে খুব ভাইটাল একটা সমাস। নেক্সট নং এর অর্থ, এই যে নং তৎপুরুষ বললাম, এই নং এর অর্থ না 6 প্রকার আছে, একরকম নয়, নং এর অর্থ 6 প্রকার, সেজন্য বলা হয় নং অর্থ ষট প্রকৃতিতা। নং অর্থ ষট প্রকৃতিতা কি বলে? নং অর্থ ষট প্রকৃতিতা, প্রকৃতিতা মানে নং এর 6 প্রকারের অর্থ রয়েছে। আচ্ছা কি কি রয়েছে? সাদৃশ্য মানে হচ্ছে মিল খোঁজা, অভাব মানে আমরা জানি সবাই অভাব, ভিন্নতা মানে আলাদা,
অল্পতা মানে যেখানে অল্প কিছু রয়েছে, অপ্রশস্ততা মানে যেখানে বিকাশ পায়নি বা প্রশস্ত হয়নি, এবং রয়েছে বিরোধ মানে বিরোধিতা। এই 6 প্রকার কিন্তু নং এর অর্থ রয়েছে। আমরা সবকটা নং এর অর্থ দিয়ে যে উদাহরণ হতে পারে সেইগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এবং পরীক্ষায় কিভাবে আসবে সেটা আমরা একটু বলে দেবো। দেখো, সাদৃশ্য, সাদৃশ্য বোঝাতে অব্রাহ্মণ, সাদৃশ্য বোঝালে অব্রাহ্মণ মানে যে ব্রাহ্মণ সদৃশ নয়, যে ব্রাহ্মণ সদৃশ নয় অব্রাহ্মণ। তার মানে কি, ন ব্রাহ্মণ আমরা দেখেছি, অব্রাহ্মণ এটা সাদৃশ্য অর্থে মানে ব্রাহ্মণ নয়, মানে ব্রাহ্মণের মতন তিনি নন, তাহলে সেই জন্য তো সে ব্রাহ্মণ নন, সেই জন্য আমরা এটাকে করতে পারি যে অব্রাহ্মণ। নেক্সট, অভাব, অসুখম, তাহলে যেখানে সুখ নেই, অসুখম কি করব, ন সুখম, ন সুখম অসুখম মানে যেখানে সুখ নেই, সেটা যেখানে সুখের অভাব, তাহলে সেখানে হচ্ছে অসুখ, ঠিক আছে। বা আমরা এটাকে বলতে পারি সুখস্য অভাব, মানে অর্থ হচ্ছে সুখস্য অভাব, সুখস্য অভাব হচ্ছে অসুখম, ন সুখম অসুখম। নয়ের অর্থ এখানে অভাব বোঝালো, আর আগেরটায় নয়ের অর্থ সাদৃশ্য বোঝালো। নেক্সট, ভিন্নতা, ভিন্নতা বলছে অঘট, বলছে এটাও তাই, ন ঘট মানে যেটা ঘট নয় সেটা, তার মানে ঘট ভিন্ন অন্য কিছুকে বোঝাচ্ছে এই ন দিয়ে, এবং এই অটাই সেই নকে ইন্ডিকেট করছে। তাহলে অটা সেই নকে ইন্ডিকেট করার ফলে এটা কি সমাস হলো, নং তৎপুরুষ সমাস হলো, এবং এখানে নয়ের অর্থ হচ্ছে ভিন্ন, মানে ঘট ভিন্ন অন্য কিছু তুমি নিয়ে এসো, কিন্তু ঘট আনা যাবে না, ঠিক আছে। আচ্ছা, অল্প, অকেশী, অকেশী তার মানে এখানে অল্প বোঝাচ্ছে, তার মানে নকেশী, কিন্তু এটার ব্যাখ্যাটা কিরকম, অল্প কেশ, তাহলে অল্প কেশ বোঝাতে ন কেশী অকেশী, তাহলে নয়ের অর্থ এখানে অল্প বোঝাচ্ছে, ঠিক আছে। অপ্রশস্ত, অপ্রশস্ত অকালো, তার মানে ন কালো অকালো, তার মানে কালস্য অপ্রশস্ত, কালস্য অপ্রশস্ত দিয়ে কি হচ্ছে, ন কালো, ন কালো অকালো, তাহলে এখানে নয়ের অর্থ কি, অপ্রশস্ত বোঝাতে এখানে নয়ের অর্থ হলো, ঠিক আছে। তারপরে বিরোধ, অসুর, এই যে আমরা একটু আগে দেখেছিলাম নং তৎপুরুষের উদাহরণে অসুর হচ্ছে ন সুর অসুর, তাহলে যে সুর নয় সে অসুর, তার মানে ন সুর, এখানে আছে সুরের সাথে অসুরের কিন্তু একটা বিরোধ সবসময় থাকে, তাই বিরোধ অর্থে ন সুর অসুর হলো, বোঝা গেছে। এই হচ্ছে আমাদের নয়ের 6টা রূপ বা 6 প্রকার বা 6 রকম অর্থ নয়ের। চলে যাব আমরা নেক্সট, উপপদ তৎপুরুষ। এই যে উপপদ তৎপুরুষটা খুব ভালো করে কিন্তু আমাদেরকে বুঝতে হবে, এটা অনেকেরই সমস্যা, এবং সমাসের মধ্যে একটা ভাইটাল জিনিস যদি বলা হয় সেটা উপপদ তৎপুরুষ সমাস বলা হয়। দেখো, এই উপপদ তৎপুরুষ সমাসটা না বইতে যে ব্যাখ্যাটা দেওয়া আছে বা যে সংজ্ঞাটা দেওয়া আছে, আমি একটু তুলেছি এখান থেকে, সেই সংজ্ঞাটার সাথে কিন্তু উদাহরণটা মেলে না, কিন্তু তবু আমাদেরকে করতে হয়, বোধগম্যের জন্য করতে হয়। কিরকম বলা আছে যে তিঙন্ত বাদে বিভক্তিহীন কৃদন্ত শব্দের সাথে সুবন্ত উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। কি বলছে, তিঙন্ত বাদে বিভক্তিহীন কৃদন্ত শব্দের সাথে সুবন্ত উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। এবার এখান থেকে আমি 3টে জিনিস তোমাদেরকে দেখাবো। তিঙন্ত বাদে কৃদন্ত শব্দের সাথে সুবন্ত উপপদের যে সমাস হবে, এখানে 3টে জিনিস দেখবো আমরা। এক হচ্ছে তিঙন্ত, একটা সুবন্ত, আমি আগে লিখলাম সুবন্তটা, আর একটা হচ্ছে কৃদন্ত, কৃদন্ত। তাহলে তিঙন্ত কি, সুবন্ত কি, কৃদন্ত কি, এই জিনিসটা কিন্তু অনেকের কাছে ক্লিয়ার নয়। তাহলে আমরা একটু ক্লিয়ার করে নিই যে তিঙন্ত কি, সুবন্ত কি, কৃদন্ত কি। আমরা যখন শব্দরূপ ধাতুরূপ পড়েছি,
শব্দরূপে দেখবে আমাদের যে সংকেতটা ছিল সু ও যশ অম উট শস টাভ ভ্যাম ভিস ঙেপ ভ্যাম বস আছে না, তো সু ও যশ, ওই যে সুপ প্রত্যয় অন্তে আছে, সুপ অন্তে আছে, অন্তে, সেটাকে বলা হয় সুবন্ত। বোঝা গেল? এটা হচ্ছে সুবন্ত, শুভ যার অন্তে আছে তার মানে শব্দ, সুবন্ত পদ মানে হচ্ছে শব্দ, শব্দরূপ। তিঙন্ত কাকে বলা হয়? তাহলে সুবন্ত মানে হচ্ছে শব্দরূপ, শব্দ। তিঙন্ত তি তস অন্তি শীতস তস মি বস মস, আমরা শব্দরূপ ধাতুরূপে পড়েছি। তাহলে তি তস অন্তি তার মানে তিং বিভক্তি অন্তে আছে, তিং অন্তে, তাহলে সেটা হচ্ছে তিঙন্ত। তিঙন্ত তার মানে হচ্ছে ধাতুরূপ, ঠিক আছে? তাহলে তিং অন্তে আছে, তিঙন্ত ধাতুরূপ, তার মানে তিঙন্ত হচ্ছে ধাতু, ঠিক আছে? আর কৃদন্ত, কৃদন্ত হচ্ছে ধাতুর সাথে যে প্রত্যয় হয় তাকে বলা হয় কৃৎ প্রত্যয়, তার মানে ধাতু প্রত্যয়, এখানে কিন্তু প্রত্যয় চলে আসছে, ধাতু প্রত্যয়, ঠিক আছে? ধাতু প্রত্যয় সেটা হচ্ছে কৃদন্ত প্রত্যয়। যেমন তব্য অনিয় নজ্জত কপ তাচ লপ, এই সমস্ত তব্য অনিয়, হ্যাঁ, নত যত কপ, সমস্ত যে ধাতু প্রত্যয়গুলো আছে সেগুলোকে বলা হয় কিন্তু তিঙন্ত। তাহলে কি বললাম? তিঙন্ত হচ্ছে, সরি, সেগুলোকে বলা হয় কৃদন্ত। তিঙন্ত হচ্ছে পিওর ধাতুরূপ, সুবন্ত হচ্ছে শব্দরূপ, আর কৃদন্ত হচ্ছে কৃৎ প্রত্যয় অন্তে আছে যার, তাকে বলা হয় কৃদন্ত প্রত্যয়। এই হচ্ছে তিনটে জিনিসের আমাদের সংজ্ঞা বলতে পারি বা সমাধান হলো এই তিনটে। এবার কি বলছে? তিঙন্ত বাদে কৃদন্ত শব্দের সাথে সুবন্ত উপপদের যে সমাস হবে, তাহলে কৃদন্ত শব্দের সঙ্গে সুবন্ত উপপদের যে সমাস হবে, খুব ভালো কথা। তার মানে অ্যাকচুয়ালি কি বলেছে যে কৃদন্ত শব্দ সাথে সুবন্ত, তার মানে শব্দের সাথে কৃদন্ত, তিং বাদ দিয়ে, তিং মানে কি ধাতুরূপ, তি তসন্তি এই জিনিসগুলো থাকবে না, তিং প্রত্যয় বা তিং বিভক্তি বাদ দিয়ে যে শব্দের সাথে যে কৃদন্ত পদের সমাস হবে, যেমন ধরো তব্য নিয় নজ্জত কপ, এই সমস্ত শব্দের যে সমাস হবে তাকে বলা হবে কি না উপপদ তৎপুরুষ সমাস। তাহলে শব্দের সঙ্গে কৃৎ প্রত্যয়ের যে সমাস হবে, শব্দের সঙ্গে কৃৎ প্রত্যয়ের যে সমাস হবে তাকে আমরা বলবো উপপদ তৎপুরুষ সমাস। কিন্তু বারবার বলছি সেখানে তি তস অন্তি বা কৃদন্ত পদ থাকবে না, কৃদন্ত পদ থাকবে না, কৃদন্ত পদ থাকবে, তিঙন্ত পদ থাকবে না, এবং শুধুমাত্র শব্দরূপের সাথে কৃৎ প্রত্যয়ের সম্পর্ক, ঠিক আছে? এবং কৃৎ প্রত্যয় মানে ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হবে তি তস অন্তি বাদ দিয়ে, ঠিক আছে? দেখি এবার আমরা দেখি যে কুম্ভকারো, কুম্ভকারো এর ব্যাস বাক্যটাকে যদি আমরা মুখস্থ যারা করেছি সেটা হচ্ছে কুম্ভং, কুম্ভং করতি যহ সহ, কুম্ভং করতি যশ, কুম্ভকারো, ঠিক আছে? এই যে কুম্ভং করতি যশ কুম্ভকারো, দেখো শুনতে লাগছে বহুব্রী সমাসের মতো কিন্তু শুনতে মনে হচ্ছে, কিন্তু এইটা এবার আমি তোমাকে প্রমাণ করে দেব যে যেটা সংজ্ঞায় বলেছে তার সাথে কিন্তু এটা মিলছে না। কি করে মিলছে না? দেখো কুম্ভং করতি যশ, এই যে করতিটাকে যদি আমি ভাঙি তাহলে ক্রি লট তে করতি আছে, আর কুম্ভং হচ্ছে 2 এর 1, তাই তো? এটা শুভ, ঠিক আছে, এটা শুভ, সুবন্ত। কিন্তু করতি এটা কিন্তু পিওর তিঙন্ত, তি তসন্তি রয়েছে তো তিঙন্ত, কিন্তু এটার মধ্যে কোনো কৃদন্ত পদ নেই। দেখো তাহলে এখানে যেখানে বলেছে যে তিঙন্ত বাদে, আমরা কিন্তু উদাহরণের মধ্যে তিঙন্ত দেখতে পাচ্ছি, করতিতে তিঙন্ত দেখতে পাচ্ছি, তিঙন্ত বাদে কৃদন্ত শব্দের সাথে কিন্তু এখানে কোনো কৃদন্ত পদ নেই, কোনো কৃদন্ত পদ নেই। তার মানে কি করে হলো? তার মানে যেটা সংজ্ঞাতে বলছেন পাণিনি সেই সংজ্ঞা অনুযায়ী কিন্তু উদাহরণের সাথে কোনো মিল নেই, কিন্তু তবুও এটা সিদ্ধ, এটা আমাদেরকে করতে হবে, কারণ যাতে আমাদের বোধগম্য হয় বা বোঝার জন্য, ঠিক আছে? এইবার তাহলে আমরা কি করব? দেখো এই সংজ্ঞার সাথে মিলিয়ে কি কোনো উদাহরণ হতে পারে? হ্যাঁ হতে পারে, যেটা আমরা ইউজ করি না, কিন্তু এটা একটা সুন্দর মেলানোর মতো করে একটা আমি উদাহরণ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। কুম্ভকারো, কুম্ভকারোতে কি হচ্ছে? কুম্ভস্য কারো, আসল যে ব্যাস বাক্যটা সেটা হচ্ছে, দেখে নাও, কুম্ভস্য কারো। এবার বলছে যে তাহলে এবার কি করে মিলবে? দেখো কুম্ভস্য এটা হচ্ছে 6 এর 1, 6 এর 1, আর কারো ক্রি যুক্ত অন, ক্রি যুক্ত অন প্রত্যয় করে কুম্ভকারো। দেখো এবার এখানে সুবন্ত হয়েছে
এবং এখান দিয়ে কারো যেটা রয়েছে ক্রি প্লাস অন, ক্রি ধাতুর সাথে অন প্রত্যয় হয়েছে, এখানে কিন্তু কোনো তৃতীয়াসন্ধি নেই, তৃতীয়াসন্ধি কিছু নেই। তাহলে তৃতীয়াসন্ধি না থাকার জন্য এখানে কিন্তু কৃদন্ত পদ হয়েছে। তাহলে সুবন্তের সাথে কৃদন্তের যে সমাস হয়েছে তাকে আমরা বলতে পারি উপপদ তৎপুরুষ সমাস। এবং এইটা আমাদের বুঝতে অসুবিধা হয় বলে আমরা বোঝার সুবিধার্থে কুম্ভং করতে যশ এটাকেই ব্যাকরণ সিদ্ধ করেছে যে হ্যাঁ তোমরা এটা বলতে পারো, কিন্তু আসলে ব্যাস বাক্য হচ্ছে কুম্ভস্য কারো। তাহলে অপশনে কোনটা থাকবে? অপশনে কিন্তু কুম্ভং করতে যশটাই থাকবে, ঠিক আছে। আর পঙ্কজটা কি হতে পারে? পঙ্কে জায়তে যত্তৎ, পঙ্কে জায়তে যত তৎ, পঙ্কে জায়তে যত তৎ মানে পঙ্কে জন্মায় যে সে। একই রকম দেখো, জন প্লাস আত্মনাপদে তে, তে আতে অন্ত মানে তৃতীয়াসন্ধি তিঙন্ত, একই রকম তিঙন্ত রয়েছে কিন্তু তিঙন্ত হওয়ার কথা নয়। তাহলে এটা কিভাবে মেলাতে পারি আমি? পঙ্কে জাত, যে পঙ্কে জন্মায়, তাহলে পঙ্কে জাত, দেখো এটা হচ্ছে সাতের এক, আর জাতটা কি আছে? জন প্লাস ত, জন প্লাস ত। এগুলো না যদি বুঝতে না পারো মুখস্থ করবে, বলে রাখছি। আমি তো বোঝানোর দরকার বুঝিয়ে দিলাম আমি, কিন্তু আশা করি বুঝতে পারবে যে কোথায় হয়েছে। দেখো জাত কৃত প্রত্যয় হয়েছে আর এখানে সুপ প্রত্যয় হয়েছে, তো কৃতের সাথে সুপ যখন যুক্ত হবে তখন সেটা কি হয়ে যায়? তখন সেটা হয়ে যায় উপপদ তৎপুরুষ সমাস, ঠিক আছে। আর পঙ্কে জায়তে যত্তৎ এটা হচ্ছে আমাদের ব্যবহারিক ক্ষেত্রে বা আমাদের মুখস্থ করবার জন্য বা আমাদের প্রবলেম সলভ করবার জন্য আমরা পঙ্কে জায়তে করতে পারি। এইবার বিষয়টা হচ্ছে যে উপপদ তৎপুরুষ সমাস আর অন্যান্য সমাসের মধ্যে কি পার্থক্য। দেখো অন্যান্য সমাসের ক্ষেত্রে কি বলা হয়েছে? দুটি শব্দ বা দুটি পদের যে মিলন তাকে বলা হয় সমাস। যেমন ধরো এতক্ষণ ধরে আমরা যেটা দেখিয়েছি, রাজপুত্র বলো, বৃক্ষ, হ্যাঁ সমস্ত কিছু, যে রাজপুত্র রাজার পুত্র, ঠিক আছে, এই সমস্ত কিছু দুটি শব্দের সাথে মিলন হয়েছে, তাই না? কিন্তু এখানে দেখো পঙ্কজ, পঙ্কে জায়তে, একটা পঙ্ক, এই যে একটা পঙ্ক হচ্ছে শব্দ আর জন হচ্ছে একটা ধাতু, তাহলে এখানে অবশ্যই উপপদ তৎপুরুষ সমাস হতে গেলে একটা শব্দ আর একটা ধাতু থাকতেই হবে। দেখো কুম্ভ একটা শব্দ আর কারও ক্রি ধাতু রয়েছে, তার মানে একটা শব্দ প্লাস একটা ধাতুর মধ্যে সমাস হয়েছে হচ্ছে উপপদ তৎপুরুষে, হতেই হবে। একটা ধাতুরূপ না থাকলে সেটাই উপপদ তৎপুরুষ সমাস হতে পারে না, ঠিক আছে। যেহেতু যে বলেছে কৃদান্ত, তাহলে কৃত প্রত্যয় যে দিতে হবে, কৃত প্রত্যয় তো ধাতু ছাড়া হবে না, তাহলে কৃত প্রত্যয় যেহেতু ধাতু ছাড়া হবে না, তার মানে একটা ধাতুরূপ এখানে নিশ্চয়ই আছে। তাহলে ওই যে ক্রিযুক্ত কুম্ভযুক্ত কারো, কারোটা হচ্ছে ধাতুরূপ। আর পঙ্কজ, পঙ্কে জায়তে, জন ধাতু, এটা হচ্ছে ধাতু। কিন্তু অন্যান্য যে কোনো তুমি উদাহরণ দাও সমাসে, দেখবে সবই তোমার কি আছে না শব্দ আছে। যেমন ধরো অব্রাহ্মণ, ন ব্রাহ্মণ, অপ্রশস্ত, অঘট, সবই কিন্তু জাস্ট শব্দের সাথে শব্দের মিলন হয়েছে। আর এই উপতৎপুরুষেই শব্দের সাথে ধাতুর মিলন হয়েছে। বোঝা গেছে? তাহলে তাহলে চলো এবার আমরা উপতৎপুরুষটা ভালো করে বুঝে নাও, যদি না বুঝতে পারো আরেকবার বলবে, আমি আবারও বলে দেবো। চলো নেক্সট স্লাইডে যাই। কুতৎপুরুষ, দেখো কু আমরা নং তৎপুরুষ করেছিলাম, নং অর্থক নেগেটিভ, কুটাও কিন্তু সে নেগেটিভে যাচ্ছে, কিন্তু না আর কু এর মধ্যে একটা পার্থক্য আছে। না মানে নিষেধ, কু মানে খারাপ, ঠিক আছে। তাহলে দেখো কুতৎপুরুষে কি বলছে? নিন্দার্থক কু শব্দের সাথে যে সুবন্ত পদের সমাস হয় তাকে কুতৎপুরুষ সমাস বলে। নিন্দার্থক কু শব্দের সঙ্গে, নিন্দার্থক কু শব্দের সঙ্গে যে সুবন্ত পদের সমাস হয় তাকে কুতৎপুরুষ সমাস বলা হয়, তাকে কুতৎপুরুষ সমাস বলা হয়, ঠিক আছে। তো নিন্দার্থক মাথায় রাখতে হবে, নিন্দার্থক। দেখি উদাহরণে, কুজন, কুজন কুৎসিত, কুৎসিত জন, ঠিক আছে। তাহলে কুজন কুৎসিত জন মানে খারাপ জন, তাকে কিন্তু কুজন বলা হয়। আর এটা যদি দীর্ঘ হয়, দেখো এখানে কিন্তু অর্থের পার্থক্য আসতে পারে। কয়হস্যু মানে কু মানে খারাপ, খারাপ জন, কুৎসিত ব্যক্তি। আর যদি কয় দীর্ঘ দেয় তখন হচ্ছে পাখির কলরব। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে কু শব্দটা একটা হচ্ছে কুজন মানে হচ্ছে কুৎসিত জন হস্যু, আর কয় দীর্ঘ যদি থাকে তখন পাখির কলরব। এটা কিন্তু মাথায় রাখতে হবে এই জিনিসগুলো তোমাদেরকে। নেক্সট কুৎসিত অশ্ব, তাহলে এটা কি হবে? কুৎসিত অশ্ব, এটা কিন্তু বিকল্প আছে, হ্যাঁ, কাশ্য হয়, কাশ্য, আর কদস্য হয়ে থাকে, কদস্য হয়ে থাকে, কাশ্য আর কদস্য, ঠিক আছে। তাহলে কুৎসিত অশ্ব, কাশ্য আর কদস্য। নেক্সট কদন্নম, দেখো কুৎসিতম অন্নম, কুৎসিতম
অন্নম। আচ্ছা, এটার আরেকটা বিকল্প আছে, সেটা হচ্ছে আচ্ছা কদন্যম, এটা কবশ নামে। আচ্ছা, তাহলে কুৎসিতম, অন্নম, কদন্যম বা কান্নম। কান্নম এটাও বিকল্পের রূপ হয়। ঠিক আছে, তাহলে সবই নিন্দার্থে বা কুৎসিত অর্থে এটা ইউজ হয়। নেক্সট ঈষৎ উষ্ণম, এটাও ঈষৎ মানে হচ্ছে অল্প, এখানে কুকথার অর্থ হচ্ছে অল্প। দেখো এটা হচ্ছে কবশনম, ওহো এটা উকার না, এটা কদশনম হবে। কদশনম, কাশনম। তাহলে বিকল্পে কিন্তু কুটা কা হয়ে যায়। হ্যাঁ, কু যেমন থাকে তেমনি কাও হয়ে যায়, দেখো কাশনম হয়ে গেল। তাহলে সবই নিন্দার্থে বা অল্প অর্থে। এবার ব্যতিক্রম হচ্ছে কিং রাজা। কিম ক্ষেপ একটা সূত্র আছে, কিম রাজা। যদি কুৎসিত রাজা থাকে, রাজার ক্ষেত্রে যদি হয়, তখন সূত্র চেঞ্জ হয়ে যায়, তখন হয়ে যায় কিম ক্ষেপে। এই সূত্র অনুসারে তখন হবে কুৎসিত রাজা। কুৎসিত রাজা হয়ে যাবে কিং রাজা। সূত্র হচ্ছে কিম ক্ষেপে, এটা মাথায় রাখো, কিম ক্ষেপে কুৎসিত রাজা। ঠিক আছে, এই গেল আমাদের কু তৎপুরুষ সমাস। চলে আসবে এবার প্রাদি তৎপুরুষ। চলে আসবে আমরা প্রাদি তৎপুরুষ। দেখো প্র, পরা প্রভৃতি 20টি যে অব্যয় রয়েছে, অব্যয়ের সাথে, সেই সমস্ত অব্যয়ের সাথে যে সমাস হয় তাকে আমরা বলবো প্রাদি তৎপুরুষ সমাস। কি বললাম? প্র, পরা প্রভৃতি 20টি যে অব্যয় রয়েছে সেই সমাসের সাথে যে সমাস হয় তাকে আমরা বলবো প্রাদি তৎপুরুষ। তাহলে দেখো প্রাদি তৎপুরুষে তাকে সমাস বলবো আমরা, প্রাদি তৎপুরুষ সমাস হয়। এবার উদাহরণের ক্ষেত্রে কি দেখছি, ধরো প্রাচার্য। প্রাচার্যের মধ্যে প্রযুক্ত আচার্য সন্ধি করলে হয়। তো এটার ব্যাস বাক্য করলে দেখো, এটা প্রযুক্ত আচার্য, প্রাচার্য, এটা সন্ধি। কিন্তু এটা যদি ব্যাস বাক্য করতে যাই, তাহলে প্রগত, যিনি প্রগত হয়েছেন, প্রগত আচার্য, তাহলে হয়ে যায় প্রাচার্য। প্রগত আচার্য, প্রাচার্য গেল। প্রপিতামহ, পিতামহ, প্রগত পিতামহ, প্রপিতামহ হলো একই রকম, যিনি প্রগত হয়েছেন সেই রকম পিতামহ। সুজন, সুগত জন, সুজন, সুগত জন, সুন্দর জন, সুগত। প্রভাব, প্রকৃষ্ট ভাব। দেখো প্রকৃষ্ট ভাব, দেখো এই সু, প্র, এগুলো সব কিন্তু কি না 20টি অব্যয়ের মধ্যেই রয়েছে। তাহলে 20টি অব্যয় যে কোনো একটা অব্যয় যদি পূর্বে থাকে তাহলে প্রাদি তৎপুরুষ সমাস হবে। পরপদের অর্থ প্রধান, দেখো জনটাই প্রধান। এবার জনটা কেমন, ভালো বা মন্দ। তাহলে পরপদের অর্থ প্রধান এবং পূর্বপদটা একটা অব্যয় রয়েছে। তাহলে অব্যয় মানে হচ্ছে তৎপুরুষ সমাসের মধ্যে পরপদ প্রধান। দেখো অব্যয়ভাব আর তৎপুরুষের মধ্যে পার্থক্য কি? অব্যয়ভাবে বলছে পূর্বপদ প্রধান এবং পূর্বপদটা একটা অব্যয়, আর এখানে বলছে পরপদ প্রধান এবং পূর্বপদটা যদি একটা অব্যয় হয় তখন তাকে বলা হবে প্রাদি তৎপুরুষ। বোঝা গেছে? তাহলে প্রাদি তৎপুরুষ কাকে বলছে? পরপদ প্রধান এবং পূর্বপদটা একটা অব্যয়। সেই পরা এই 20টি অব্যয়ের মধ্যে যে কোনো একটা অব্যয় যদি থাকে তাহলে তাকে আমরা বলবো প্রাদি তৎপুরুষ সমাস। বোঝা গেছে? নেক্সট দুর্জন। দুর্জনটাও দুষ্ট জন, দুষ্ট জন। এই দুষ্ট জনটা হচ্ছে দুহ, এটা কিন্তু একটা অব্যয়। ঠিক আছে, সেই যে দুর্ভিক্ষতে দেখেছিলাম, দুর্ভিক্ষ অব্যয় সমাস হয়েছিল, কিন্তু ওখানে দুহটা প্রধান হয়েছিল। আর এখানে দু কথার অর্থ হচ্ছে দুষ্ট। এখানে পরপদ প্রধান এবং পূর্বপদটা একটা অব্যয়। তাহলে পরপদ প্রধান পূর্বপদ অব্যয় যদি হয় তাহলে তাকে আমরা বলবো কি সমাস? প্রাদি তৎপুরুষ সমাস। ওকে, চলো এগুলো সোজা। নেক্সট আমরা দেখব একদেশী তৎপুরুষ। তৎপুরুষ সমাসের শেষ অংশ একদেশী তৎপুরুষ সমাস। দেখো একদেশ কথার অর্থ কি? একদেশ কথার অর্থ হচ্ছে একটা অংশ, তাই না? একটা অংশকে একদেশ বলা হয়। তার মানে ধরো এইটা একটা দেশ, তার একটা অংশ, এটা হচ্ছে একদেশ। তাহলে একটা অংশকে বলা হচ্ছে একদেশী তৎপুরুষ। তাহলে অংশ বা অব্যয়বাচক পূর্ব, অপর প্রভৃতি শব্দের সাথে ষষ্ঠী বিভক্তি যুক্ত শব্দের যে সমাস হয় তাকে একদেশী তৎপুরুষ সমাস বলে। অংশ বা অব্যয়বাচক পূর্ব, অপর প্রভৃতি শব্দের সাথে ষষ্ঠী বিভক্তি যুক্ত শব্দের যে সমাস হয়
তাকে একদেশী তৎপুরুষ সমাস বলে। একদেশী তৎপুরুষ দুই প্রকার, একটা অংশবাচী এবং একটা সমাংশবাচী। কি বলেছে? অংশবাচী এবং সমাংশবাচী। দেখো, অংশ সমাংশ দুটোই কিন্তু একদেশ বোঝাচ্ছে, দুটোই একটা অংশ বোঝাচ্ছে, কিন্তু তার মধ্যে পার্থক্যটা কি হচ্ছে? পার্থক্যটা হলো এটাই যে এই যে একদেশী তৎপুরুষ, দেখো একটা উদাহরণ দিয়ে আগে বলি। অংশবাচী হচ্ছে পূর্বকায় গ্রামার্থ। পূর্বকায় গ্রামার্থ, এই যে পূর্বকায়, এটা বলছে পূর্বং কায়স্য, পূর্বং কায়স্য, ঠিক আছে? তাহলে পূর্বং কায়স্য পূর্বকায়, গ্রামার্ধ গ্রামস্য অর্ধ। তাহলে এই দুটোই পুংলিঙ্গে রয়েছে, পূর্বকায় বিসর্গ আছে, আবার গ্রামস্য অর্ধ এটাও বিসর্গ আছে। তারপরে এই যে পূর্বকায় মানে শরীরের পূর্ব ভাগ, শরীরের সামনের অংশটাকে বোঝাচ্ছে, তাহলে এটা একটা অংশ বোঝাচ্ছে, অংশবাচী শব্দ বোঝাচ্ছে। আবার একই রকম গ্রামস্য অর্ধ, একটা গ্রামের অর্ধেকটা চাইছে, ঠিক আছে? তো গ্রামের অর্ধ দিতে হবে। রাজা বলেছে যে যদি যুদ্ধে জয়লাভ করো তা তোমাকে আমি গ্রামের অর্ধেক দিয়ে দেবো। তাহলে গ্রামের অর্ধেক দিয়ে দেবো মানে কিন্তু এখানে ফিতে দিয়ে মেপে দিচ্ছে না, জাস্ট একটা, এটা একটা গ্রাম যদি হয়, গ্রামের একটা মোটামুটি একটা মাঝখান থেকে হাফ করলো, সেটা একটু কম বেশি হতেই পারে, কোথাও বেশি হতে পারে, কম হতে পারে, মানে গ্রামের একটা অর্ধেক অংশ তোমাকে দিয়ে দেবে, এরকম একটা মাপামাপি হচ্ছে। তাই সেই অর্থে কি হচ্ছে? একটা পুংলিঙ্গ হচ্ছে। তাহলে মাথায় রাখবে যে অংশবাচী শব্দটা পুংলিঙ্গ হতে পারে, কিন্তু সমাংশটা কি? সমাংশ হচ্ছে সমান ভাগ, সমান ভাগে ভাগ, সেটাকে সমাংশ বলে। যদি এটা একটা গ্রাম হয় তাহলে সমান ভাগে মানে 50% 50%, এটাকে বলা হচ্ছে সমাংশ। তাহলে এই যে সমাংশ হচ্ছে না, তাহলে সমাংশটা এই যে অর্ধেকটার উপর জোর দিচ্ছে, আর গ্রামার্ধ হচ্ছে গ্রামের উপর জোর দেওয়া হচ্ছে যে গ্রামের অর্ধেকটা, কিন্তু সমাংশতের ক্ষেত্রে কি হচ্ছে? গ্রামের সমান অংশটাকে আমি চাইছি। বোঝা গেছে? তাহলে দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। যদি সমান সমান ভাগ চাওয়া হয় তাহলে সেটা ক্লীবলিঙ্গ হবে। দেখো, সমাংশটা হচ্ছে ক্লীবলিঙ্গ, দুটোই একদেশী তৎপুরুষ, কিন্তু সমাংশ বললে সেটা ক্লীবলিঙ্গ হবে, আর যদি অর্ধেক অংশ বলা হয় সেটা কি হবে না, পুংলিঙ্গ হবে। মানে কিরকম? যে অর্ধেক গ্রাম চাই, তখন কিন্তু ওই সমাংশবাচক শব্দটা পূর্বে হবে, ঠিক আছে? অর্ধেক গ্রামটা আমার চাই, তার মানে গ্রামটাকে মেপে যদি 100 হয় তাহলে আমাকে 50 দিতে হবে, তোমার 50 থাকবে, সেইটা হচ্ছে সমাংশ। আর যদি বলে যে আমাকে গ্রামের অর্ধেকটা দিতে হবে, তার মানে আমাকে বললেন, আমি মাছ কিনতে গিয়েছি, গিয়ে বললাম যে এতটা লাগবে না, আমাকে হাফ কেটে দাও। তাহলে এই যে হাফ কেটে দাও, সে তো আর ফিতে দিয়ে বা ওজন করে কাটছে না, সে কি করলো, মাঝখান থেকে একটা কেটে দিলে যা ওজন হবে, হয়তো 1 কেজি মাছটার ওজন, তো সেখানে 600 গ্রাম হতে পারে, 550 হতে পারে, 500 হতে পারে, মানে অর্ধেক একটা দিয়ে দিল। কিন্তু যদি বলা হয় যে না, দুজন মিলে ভাগাভাগি করে নেব, তখন কিন্তু আর কেউ 1 ইঞ্চি 1 গ্রামও ছাড়বে না, তখন সম পরিমাণ কিন্তু ভাগাভাগি হবে। তাহলে এই হচ্ছে দুটোর পার্থক্য। যদি অংশবাচক শব্দ হয় তাহলে সেটা হচ্ছে পুংলিঙ্গ হবে, আর যদি সমাংশবাচী শব্দ হয় তাহলে সেটা ক্লীবলিঙ্গ হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখো, অংশবাচী হচ্ছে পূর্বকায়, বলে দিয়েছে পূর্বং কায়স্য, গ্রামার্ধ গ্রামস্য অর্ধ, হয়ে গেল। তাহলে এগুলো হচ্ছে অংশবাচী শব্দ বা অংশবাচী একদেশী তৎপুরুষ, একদেশী তৎপুরুষ। আর সমাংশবাচীতে কি বললাম? ক্লীবলিঙ্গ হবে অবশ্যই। তো অর্ধগ্রামং, এখানে অর্ধের উপর জোর দেবে কিন্তু, হ্যাঁ, তাহলে এটার ব্যাসবাক্য হবে অর্ধং গ্রামস্য, অর্ধং গ্রামস্য, এটাকে বলা হবে সমাংশবাচী, সমাংশবাচী একদেশী তৎপুরুষ। আচ্ছা, আর অর্ধং রাজ্যং কি হবে? একই রকম, অর্ধং রাজ্যস্য, এটাও তাই হবে। তার মানে এখানে জোর দিয়েছে কোথায়? অর্ধের উপরে জোর দিয়েছে, মানে অর্ধেক ভাগটা আমার চাই, গ্রামের সম্পূর্ণ অর্ধেক ভাগটা চাই। তাহলে এটা হচ্ছে সমাংশবাচী, আর ওটা হচ্ছে অংশবাচক শব্দ। তো এই গেল আমাদের আজকের যে ক্লাস তৎপুরুষ সমাসের। সেখানে আমরা কি কি দেখলাম? তাহলে আমরা আগের দিন দেখেছিলাম অব্যয়ীভাব সমাস, আজকে দেখলাম তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের যে ভাগগুলো বিভক্তিগত ভাগ আছে সপ্তমী, আমি আরেকবার পুরোটা যতটা করালাম 1 মিনিটে বলে দিই। সেটা হচ্ছে বিভক্তিগত ভাগ, যে কটা বিভক্তি আছে, দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থ তৎপুরুষ, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী তৎপুরুষ। তারপর নং তৎপুরুষ করেছি, কু তৎপুরুষ করেছি, আমরা একদেশী তৎপুরুষ করলাম, আমরা কি করেছি, আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে
আমরা যেটা এখানে করলাম আমরা সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ, এবং এইটা হচ্ছে সব থেকে ভাইটাল তৎপুরুষ সমাসের মধ্যে। এবং এরপরের দিন আমরা যাব তৎপুরুষ সমাসের যে ভাগগুলো রয়েছে, দুটি সন্তান রয়েছে বলেছিলাম কর্মধারয় দ্বিগু, সেগুলো নিয়ে আলোচনা করব। সেটাও খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেখানে অনেক ভাগচাক রয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো, এর পরের পার্টটাও দেখে নেবে, সেখানে আমরা কি কি করাচ্ছি এবং সমাজটা কিভাবে তৈরি করছো তোমরা সেটা আমাদেরকে জানাবে, বা কতটা কি বুঝতে পারছো সেটা আমাদের সাথে শেয়ার করবে অবশ্যই। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, টাটা।